প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে এই এপিসোডটি লাইভে করতে চেয়েছিলাম, অনেকক্ষণ ধরে চেষ্টাও করছিলাম। কোনো টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমি এটা করতে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা, আমি জানি অনেকে অপেক্ষা করছিলেন একটি লাইভ সেশনের জন্য, কারণ আজ বাংলাদেশে যা ঘটে গেল এইটি আমি আপনাদের সঙ্গে লাইভেই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু হলো না, দুঃখিত। সো তাই এটিকে একটি আপলোডেবল ভিডিও করতে হলো। তো দেরি না করে কথা শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি একটি দুঃস্বপ্ন দেখেছিলাম, বাট সেই দুঃস্বপ্নটি আসলে ছিল একটি সুখের স্বপ্ন। অর্থাৎ স্বপ্নে দেখছিলাম আমরা হাসিনা নামক এক দৈত্যের হাত থেকে রেহাই পেয়েছি। সেই দৈত্যকে আমরা বাংলাদেশের বাইরে বের করে দিতে পেরেছি, আর আওয়ামী লীগ নামক একটি মাফিয়া সংগঠনকে শেষ করে দিতে পেরেছি, ডিসমেন্টল করে দিতে পেরেছি। এটি আমি স্বপ্নে দেখছিলাম। তো এটি দুঃস্বপ্ন বলা ঠিক হবে না, এটি একটি সুখের স্বপ্নই আমার ছিল। কিন্তু ভুল ভাঙতে বেশি দেরি হয়নি। পরে আমি আসলে বাস্তবে ফিরে আসলাম এবং মনে হলো যে না, আমি ভুল দেখছিলাম। হাসিনা নামক মনস্টার আমাদের দেশে এখনও আছেন এবং আওয়ামী লীগ নামক মাফিয়া সংগঠনটি এখনও ক্রিয়াশীল, এমনটি এখন আমার বোধ হচ্ছে। আর কেন এই কথা বলছি ইতিমধ্যে আপনারা হয়তো আন্দাজও করেছেন। আজ সকাল থেকে ঢাকায় বিশেষভাবে যা হয়ে গেল সেইটি একেবারেই শেখ হাসিনা আমলের চিত্র। কার্বন কপি বললে ভুল হবে না, ঠিক তেমনটি হতো। কোনো একটি নির্দিষ্ট ছাত্রাবাসকে, কোনো একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের হলকে ছাত্রলীগ টার্গেট করত, আর টার্গেট করে সেই হলের কক্ষগুলো থেকে বিরোধী রাজনীতি যারা করতেন, এখনকার ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্যরা, এদেরকে পিটিয়ে বের করে দিতেন। শুধু তাই না, তাদের কক্ষে ভাঙচুর চালানো হতো, আহত নিহত করেছেন অনেককে, অসংখ্যবার এইসব আমরা দেখেছি হাসিনার 15 বছরে। তো আজ যা ঘটে গেল একেবারেই তার কার্বন কপি। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। প্রিয় দর্শক শ্রোতা, সন্ধ্যা 6:30টার দিকে আমি শেষের থেকে শুরু করছি, আসলে লেটেস্ট ডেভেলপমেন্ট দিয়ে শুরু করছি, এরপর পেছনে যাব। সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব নয়নের নেতৃত্বে ছাত্রদল দখল করে নিল ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসার একটি হল, ছাত্রাবাস। আর সেই একমাত্র ছাত্রাবাসটির নাম হলো আল্লামা কাশগড়ি রহমতুল্লাহ আলাইহি ছাত্রাবাস। সেই ছাত্রাবাস তারা দখল করে নিল এবং দখল করে নিয়ে শিবিরের নেতাকর্মীদের সেই সব কক্ষ থেকে, বলা হচ্ছে যে শিবিরের ছাত্ররা সেই কক্ষে থাকতেন, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। শুধু বের করে দেওয়া না, তাদেরকে মারপিট করা হয়েছে, অনেককে কক্ষগুলোতে ভাঙচুর করা হয়েছে আওয়ামী স্টাইলে, এবং শেষে ছাত্রাবাসের ফটকে তালা মেরে দিয়েছে ছাত্রদল এবং যুবদল। শুধু তাই না, প্রিয় দর্শক শ্রোতা, সেখানে 25-30 জনের মতো আহত হয়েছেন শিক্ষার্থীরা। আর মাদ্রাসার অধ্যক্ষ জনাব ওবায়দুল হককে মারধর করেছেন তারা, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। একবার ভেবে দেখুন, কখনো কি আমরা ভেবেছিলাম যে জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এবং বিএনপি সরকারের মাত্র 5 মাস 6 মাসের মাথায় তারা একেবারেই হাসিনার ভূমিকা অবতীর্ণ হবেন এবং বিএনপি ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হয়ে উঠবে? কখনো কি আমরা ভেবেছিলাম এমনটি? আসলে অনেক কিছুই আমাদের ভাবনার সঙ্গে যায় না, অ্যালাইন করে না। তারপরেও ঘটনা ঘটে এবং ঘটেছে। তো এইটি ছিল সন্ধ্যার চিত্র। আর তার আগে আজ সকাল থেকে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, সকালের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার চলছিল। জুলাই অভ্যুত্থানের 2য় বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল, সেমিনার। আর সেখানে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সেখানে যতদূর জানা যায় যে জগসু নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, যারা কিনা আসলে শিবিরেরই নেতাকর্মী, কারণ শিবিরই সেখানে জয় পেয়েছিল অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতোই। সো তারা সেই সেমিনারে যোগদান করতে চাইছিলেন কিছু প্ল্যাকার্ড হাতে বহন করে, যেই প্ল্যাকার্ডে কিছু দাবি দেওয়া ছিল ইউজিসি চেয়ারম্যানের কাছে।
তো সেই দাবি দেওয়ার সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তাদেরকে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ছাত্রদল বাধা দিয়েছে, শুধু বাধা না, তাদেরকে মারপিট করা হয়েছে এবং জোকসুর বেশ কয়েকজন নেতা এবং সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। শুধু তাই না, সাংবাদিকদেরও মারপিট করা হয়েছে। দু একজন শিক্ষকের সঙ্গেও অপমানজনক আচরণ করা হয়েছে, তারাও লাঞ্ছিত হয়েছে। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির সদস্যরাও ছাত্র দলের সঙ্গে মিশে, যেমনি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, ভিসি থেকে শুরু করে অন্যেরা ছাত্রলীগের, যুবলীগের সঙ্গে মিলিত হয়ে ছাত্র দল, ছাত্র শিবির তৎকালীন এবং বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে, নেতাকর্মীদের উচ্ছেদ করতেন, মারপিট করতেন, হুমকি দিতেন। ঠিক একই স্টাইলে জানা যায়, গণমাধ্যমে এসেছে খবরগুলো এবং কিছু কিছু ভিডিও চিত্র দেখা গেছে যে প্রক্টরিয়াল কমিটির সদস্যরা এর সঙ্গে যুক্ত এবং তারা হুমকি দিয়েছেন জকসু নেতৃবৃন্দকে, কেন তারা প্ল্যাকার্ড নিয়ে সেখানে যাবার চেষ্টা করছিলেন এবং তাদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে। তারপর ঢাকা কলেজেও সেটি ঘটেছে। ঢাকা কলেজেও ছাত্র শক্তি এবং ছাত্র শিবিরের ছেলেমেয়েরা সেখানে চেষ্টা করছিলেন জুলাই উপলক্ষে অনুষ্ঠান করবার জন্যে, তারা পোস্টার লাগাচ্ছিলেন, সেখানে তাদেরকে মারধর করা হয়। তো এই বিষয়গুলো সারা দিন ভরেই ঘটেছে এবং পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর সারাদিন ভরেই হয়েছে। আর সন্ধ্যায় হয়েছে চূড়ান্ত পর্ব আলিয়া মাদ্রাসায়। তো প্রিয় দর্শক শ্রোতা, নয়নকে আমরা দেখলাম লাঠি হাতে, অত্যন্ত গতিশীল তার নেতৃত্ব, এবং নয়ন গত কয়েক মাস ধরে গতিশীল নেতৃত্ব দিয়ে এসছেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, সেটি আমরা দেখেছি। তো নয়ন আজও গতিশীল নেতৃত্ব দিয়েছেন। সম্ভবত নয়নের মিনিস্টারশিপ পাকা। নয়ন খুব শিগগিরই মন্ত্রী হয়ে আসলে, একজন ক্যাবিনেট মেম্বার হয়ে আসলে অবাক হবার কিছু থাকবে না। তো সেই উৎসাহে, সেই আগ্রহে, সেই উদ্দীপনায় নয়ন আজ কাজ করছিলেন, ছাত্রদলকে সহযোগিতা করছিলেন, তার পক্ষে যতটুকু সম্ভব সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করছিলেন এবং চেষ্টায় তিনি সফল হয়েছেন, কারণ আলিয়া মাদ্রাসা দখল হয়ে গেছে। মজার ব্যাপার হলো, ছাত্রদল এবং যুবদল দাবি করেছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তারা যা করেছে আজ আলিয়া মাদ্রাসায়, সেটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে, এবং আলিয়া মাদ্রাসার ছাত্রাবাসের প্রধান ফটক তালা মেরে দেওয়া হয়েছে, সেটিও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, এবং নিরাপত্তা নিশ্চিত হলে তারা আবার সেগুলো খুলে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি একেবারেই কিছু অমিল পাচ্ছি না। আমি অবাক হয়ে যাচ্ছি কি করে এরা হাসিনাকে কপি করতে পারল। সো এটি একটি অসম্ভব যোগ্যতা এবং দক্ষতা আমি বলব। হাসিনার কোনো কিছু এরা বাদ দিচ্ছে না, ছাত্রলীগের কোনো কিছু এরা বাদ দিচ্ছে না, যুবলীগের কোনো কিছু বাদ দিচ্ছে না। তারা যেভাবে করতেন সব কিছু ঠিক একইভাবে তারা করছে, কোনো কিছু বাদ যাচ্ছে না। এবং করবার পর তারা মিথ্যের আশ্রয় নিচ্ছেন। এখানে আবার তাদের সাহসের অভাব দেখা যাচ্ছে। তখন তারা বলছেন সাধারণ ছাত্ররা। মজার ব্যাপার হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটল, সেখানে ছাত্রদল বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে যে সেখানে সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে সেখানকার ছাত্র শিবির নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং জোকসু নেতৃবৃন্দ এবং ছাত্র শক্তির ছেলেমেয়েরা, এরা নাকি সাধারণ শিক্ষার্থীদের রোষানলে পড়েছিল। সাধারণ শিক্ষার্থীরা এদের মারপিট করত, এদের নিরাপত্তা বিঘ্নিত করত, তাই ছাত্র দল তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো এইটি একটি চমৎকার তামাশা। তারা আজকাল তাদের সেন্স অফ হিউমার অসাধারণ হয়ে উঠেছে। ছাত্র দলের রসবোধ উচ্চমাত্রার নেক্সট লেভেলে চলে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখেছি সেই 8 জুলাইয়ের হবিগঞ্জে হামলায় তখনও বলেছিল কিন্তু তারা যে সেখানে সাধারণ ছাত্র জনতার রোষানলে তারা পড়েছিল এবং ছাত্র দলের কিচ্ছু করবার ছিল না। ছাত্রদল এসব ঘটনার সঙ্গে যুক্ত নয়। সেখানকার হবিগঞ্জের ছাত্রদলের সভাপতি রিঙ্গন এই স্টেটমেন্ট দিয়েছিলেন যে সেখানে যা কিছু ঘটেছে, প্রধানমন্ত্রীকে কটূক্তি করবার কারণে, এমপি মন্ত্রীদের ছোট করে তুচ্ছ করে বক্তব্য দেওয়ার কারণে এনসিপি নেতৃবৃন্দের উপর নাখোশ ছিলেন সাধারণ ছাত্র জনতা। তারা তাদের ক্ষোভ মিটিয়েছেন, রাগ মিটিয়েছেন তাদের উপর। আর ছাত্র দলের বা বিএনপির কিংবা যুব দলের সেখানে কিচ্ছু করবার ছিল না। তারা এসবের জন্য মোটেই দায়ী না। বেশ মজার বিষয়টি, কৌতুকপ্রদ এবং একটি তামাশা বলতে হবে, চমৎকার। ঠিক একই কাজ করতেন হাসিনা এবং তার লেসপেন্সাররা। তো এটি বলছিলাম 8 জুলাই মঙ্গলবারের কথা। বুধবার চট্টগ্রামে আক্রমণ করা হয়েছিল। হবিগঞ্জের হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপি মিছিল, প্রতিবাদ সমাবেশ করছিল। সেখানেও কিন্তু যুবদল, ছাত্রদল, বিএনপি সদস্যরা
তাদের উপর হামলা করেন এবং সেখানেও তারা মিথ্যাচার করেন হামলার পরে। সেখানেও তারা বলেন যে তাদের কোনো হাত ছিল না সেখানে। বৃহস্পতিবার হামলা হয়েছিল, সেখানেও তারা একই কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। সেখানেও তারা বলেছেন তারা করেনি, এটি তাদের কোনো সংস্রব নেই, তারা জানেন না। শুক্রবার সার্জিস আলমের উপর হামলা হয়েছিল তার গাড়িতে 2 দফায়, তখনও তারা স্টেটমেন্ট দিয়েছিল যে তারা এর সঙ্গে যুক্ত নন। সো মজার ব্যাপার হলো যে তারা আক্রমণ করছে, হামলা করছে, ফাইন, দায় নিতে দোষ কোথায়? তারা তো বোল্ডলি, প্রাউডলি, ব্রেভলি বলতেই পারেন যে হ্যাঁ আমরা সমুচিত জবাব দিয়েছি। কথার জবাব আমরা কথায় দেই না, যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করি না, কথার জবাব দিয়ে আমরা লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, সন্ত্রাসের ভাষায়, সহিংসতার ভাষায়, এটা বললেই তো হতো, তাহলে তাদের শৌর্য বীর্য আরও প্রকাশ পেত। সো এখন হামলা তারা করছেন, আর তারা এখানে একটু সামান্য বেয়াকুফি করছেন। সেটি হলো এখনকার সময় কোনো কিছু লুকোনো যায় না, সব কিছুর ক্লিপ থাকছে, ভিডিও ক্লিপ, সব কিছু যে যা করছে সেটির ক্লিপ থাকছে। তো এখন তারা এই যে মিথ্যে বলছে হামলা করবার পর, তো তারা নিজেদেরকে হাস্যাস্পদ করে তুলছে, হাস্যকর একটা অবস্থার সৃষ্টি হচ্ছে। তো এটি না করলে বোধহয় তারা ভালো করতো। যা তারা করছে সেটি বলাই ভালো যে হ্যাঁ আমরাই করেছি, আমরা এখন শক্তিধর, কারণ আমরা এখন সরকারি দলের ছাত্র সংগঠন, সরকার আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই বিএনপি, এই ছাত্রদল, এই যুবদল শেখ হাসিনাকে বলতেন যে আপনি মিলিটারি, পুলিশ, আপনার হেলমেট বাহিনী এদেরকে দূরে রেখে আমাদের সঙ্গে মাঠে আসুন, যুদ্ধ করুন, আমরা রাজি আছি সম্মুখ সমরে। তারাই আবার এখন সরকারি দলে থাকবার কারণে পুলিশ তাদেরকে প্রোটেক্ট করছে, তারা জানে পুলিশ তাদেরকে প্রোটেক্ট করবে, প্রশাসন তাদের পক্ষে কাজ করবে, মিডিয়াও তাদের পক্ষে অনেক ক্ষেত্রে কাজ করছে, মিডিয়া সত্য লুকোচ্ছে, যেভাবে রিপোর্ট করবার দরকার, যত জোরালো, যত তীর্যক হওয়া দরকার রিপোর্টিংগুলো, সেগুলো হচ্ছে না। তো সেই উৎসাহে, সেই উদ্দীপনায়, সেই সহযোগিতায়, সেই ভরসায় নিজের দলের, প্রশাসনের, পুলিশের, তারা এখন হেলমেট বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, জানি না এই প্রবণতা, এই ট্রেন্ড আমাদের কোথায় নিয়ে যাবে। সো আজ ছাত্র শিবিরের 9টার পর একটি সাংবাদিক সম্মেলন করবার কথা ছিল, তো আমি সেটি আর ট্র্যাক করতে পারিনি, তারা করেছে কিনা আমি জানি না। তো ছাত্র শিবির এবং জকসু নেতৃবৃন্দ, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা এই বিষয়ে কী প্রতিক্রিয়া ব্যক্ত করে তা হয়তো আমরা কালকের মধ্যে জানতে পারবো। আর এইভাবে চলতে থাকলে এইটি মনে করবার কোনো কারণ নেই যে তারা পুরোপুরি ছাত্রলীগ, যুবলীগ হয়ে উঠতে পারবে। আর তখন তাদের কোনো প্রতিরোধ করবার কেউ ছিলেন না। তখন বিএনপি, ছাত্রদল, যুবদল এতটা শৌর্য বীর্যের অধিকারী ছিলেন না, আমরা দেখিনি, তাদের হেডম তখন দেখা যায়নি, বাট এখন দেখা যাচ্ছে। কিন্তু হলেও যাদের তারা প্রতিপক্ষ বানিয়ে তাদের উপর হামলা করছে, সহিংসতা চালাচ্ছে, তারা তাদেরকে একেবারেই ছেড়ে দিবে সেটি আমাদের মনে হয় না। আর যদি তারা প্রতিরোধ করবার চেষ্টা করেন তাহলে পরিস্থিতি কোথায় যাবে, রাজনীতি কতটা উত্তাল হয়ে উঠবে, বিএনপির পক্ষে শাসন করা স্মুথলি সম্ভব হবে কিনা, তাদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারবেন কিনা, আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আপনারা এই বিষয়ে কী ভাবছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সে অনুরোধ থাকলো। অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও আপনাদের সঙ্গে মিলিত হব পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।